এফসিআরএ কোন ধরনের আইন? এটি নিয়ে হঠাৎ করে ভারতীয় সংবাদ মাধ্যমে কেন জল্পনা শুরু হয়েছে? চলুন তাহলে সহজভাবে আলোচনা করা হোক। দেখুন, বিভিন্ন ধরনের এনজিও আছে, প্রত্যেক দেশেই থাকে, ভারতেও আছে। এরা যে জনকল্যাণমূলক কাজটি করে তাদের বেশিরভাগ টাকাই কিন্তু আসে বিদেশ থেকে। কোনো বিদেশি ব্যক্তিও দিতে পারে টাকা, বা কোনো বিদেশি সংস্থার থেকেও কিন্তু আর্থিক অনুদান আসতে পারে এইসব এনজিওর কাছে। তবে এই বিদেশি অনুদান যেন দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, সেটা নিশ্চিত করতেই কিন্তু ভারত সরকার এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অর্থাৎ এফসিআরএকে কার্যকর করেছে। এখন ভারত সরকার এই আইনকে অ্যামেন্ডমেন্ট করতে যাচ্ছে, অর্থাৎ সংশোধন করতে যাচ্ছে। এখন হয়তো আপনারা ভাববেন, তাহলে এই আইন কি অনেক আগে থেকেই ছিল? হ্যাঁ, এই আইনকে সর্বপ্রথম 1976 সালে কার্যকর করা হয় এবং পরবর্তীতে 2010 সালে আইনটিকে আরও কঠোর করা হয় এবং ফাইনালি 2020 সালে এই আইনে গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়। গুরুত্বপূর্ণ সংশোধনী তো আনা হয়, তা কী কী গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয় সেটা আমরা পরে জানবো। তার আগে আমাদের জানতে হবে এই এফসিআরএ আইনের উদ্দেশ্য কী। দেখুন, এই আইনের উদ্দেশ্য হচ্ছে বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে ব্যবহার ও তার হিসাবের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করা। অর্থাৎ কোন দেশ থেকে টাকা আসলো বা কোন ব্যক্তি এই দান করলেন, সেই টাকার কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, কী কী করা হচ্ছে। এমন না হয় সেই টাকা কোনো জঙ্গি গোষ্ঠীর কাছে গেল এবং যে টাকা ভারতের সমাজের কল্যাণে ব্যবহার করার কথা ছিল সেই টাকা দিয়েই ভারতের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করা হলো। এবং এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে বিদেশি অর্থ দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা ধর্মীয় পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত না করে। একই সঙ্গে বিদেশি অনুদান স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে ব্যয় হচ্ছে কিনা তাও কিন্তু এই আইনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এখন যদি আপনারা জানতে চান যে বিদেশি অনুদান কি, দেখুন, এফসিআরএ অনুযায়ী বিদেশি সরকার, বিদেশি কোম্পানি কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থা বা কোনো বিদেশি নাগরিকও হতে পারেন, তারা যদি কোনো অর্থ বা উপহার ভারতীয় সংস্থাকে পাঠায়, সেটাই হলো বিদেশি অনুদান। দেখুন, এইসব বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অর্থ যদি কোনো খারাপ কাজে ব্যবহার করা হয়, সেটা যে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে আমরা কয়েকটা এক্সাম্পলের সঙ্গে সেটা দেখি। যেমন বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থাকে পরোক্ষভাবে সহায়তা করা। অবৈধভাবে বিদেশি অর্থ উগ্রপন্থী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছে পৌঁছালে অভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হতে পারে, এক কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ভারতীয় জনগণকে বিদেশি অর্থের দ্বারা প্রভাবিত করে এমন কোনো সরকারকে কেন্দ্রে বা কোনো রাজ্যে নিয়ে আসা হলো, যেটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু খুব খারাপ হতে পারে। নম্বর 3, অর্থ পাচার ও আর্থিক অনিয়মও কিন্তু হতে পারে। নম্বর 4, সামাজিক অস্থিরতা বৃদ্ধি, অর্থাৎ বিদেশি অর্থের অপব্যবহারের ফলে সমাজে অস্থিরতা ফেলতে পারে। এই যে যন্ত্রমন্ত্রের নিট পরীক্ষার্থীরা যে প্রোটেস্ট করেছে পেপার লিকের ব্যাপারে, তারা করতেই পারে। পেপার লিক হলে প্রত্যেক স্টুডেন্টের অধিকার আছে সে বিষয়ে কিন্তু প্রোটেস্ট করার। কিন্তু তার মানে এই না প্রোটেস্ট করতে করতে পার্লামেন্টে চলে যেতে হবে, অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দিতে হবে, হামে চাইয়ে আজাদি এই ধরনের স্লোগান হবে, কোনো ধর্মকে টার্গেট করা হবে। এসব যারা করেছে তারা আর যাই হোক নিট পরীক্ষার্থী তো মনে হয় না, তাদের হয়তো উদ্দেশ্য অন্য কিছু ছিল। দিল্লির যন্ত্রমন্ত্রে নিট পরীক্ষার্থীরা যে প্রোটেস্ট করছিল তাদের সঙ্গে কিছু দেশদ্রোহীও ছিল, এতে কোনো সন্দেহ নেই। অলরেডি সেসব দেশদ্রোহীকে চিহ্নিত করার জন্য এবং ধরার জন্য পুলিশি অ্যাকশন শুরু হয়ে গেছে। আর এইসব দেশদ্রোহীরা যে প্রোটেস্ট করছিল আমাদের চাই আজাদি, এইসব আন্দোলনের পেছনে কিন্তু ফরেন ফান্ডিং আছে, আর সেটাকে কন্ট্রোল করার জন্যই এফসিআরএ আইনকে অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, অর্থাৎ এই আইনের সংশোধন প্রয়োজন, যার ফলে কোনো বিদেশি সংস্থা বা কোনো বিদেশি কোনো দেশ কিংবা বিদেশি কোনো ব্যক্তি ভারতের জনকল্যাণমূলক কাজের আড়ালে ভারতেরই অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে বসতে না পারে। এই এফসিআরএ আইনের কিছু শর্ত আছে, যেমন আপনাদের যদি কোনো এনজিও থাকে, সে এনজিওর মাধ্যমে সমাজ কল্যাণমূলক কাজ করতে চান, সেই এনজিওটা কিন্তু রেজিস্টার্ড হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা কিন্তু কোনো বিদেশি সংস্থার কাছ থেকে, কোনো বিদেশি ব্যক্তির কাছ থেকে কিংবা কোনো বিদেশি সরকারের কাছ থেকে টাকা কিন্তু নিতে পারবেন না। এজন্য আপনাদের এনজিও বা সংস্থাটিকে কিন্তু রেজিস্টার্ড হতেই হবে। দ্বিতীয়ত, আপনাদের এই এনজিওর দ্বারা কিন্তু সমাজ কল্যাণমূলক কাজই আপনারা করতে পারবেন, অন্য কোনো কাজ কিন্তু করতে পারবেন না। তৃতীয়ত, বিদেশি অনুদান গ্রহণ করার জন্য নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। একটা নির্দিষ্ট অ্যাকাউন্টেই কিন্তু এই টাকা আপনারা গ্রহণ করতে পারবেন। তাছাড়া প্রাপ্ত অর্থের সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে। এছাড়া প্রতি বছর নির্ধারিত সময়ে সরকারকে কিন্তু বার্ষিক রিপোর্ট জমা দিতে হবে। এই এফসিআরএ আইনকে 2020 সালে সংশোধন করা হয়।
সংশোধন করে কিছু নতুন নিয়ম লাগু করা হয়। যেমন প্রশাসনিক ক্ষেত্রে যে 50% ব্যয় করা হতো সেটিকে কমিয়ে 20% করা হয়েছে। এছাড়া এফসিআর এর অ্যাকাউন্ট খোলার জন্য এখন শুধুমাত্র নিউ দিল্লির মেইন ব্রাঞ্চেই আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, অন্য কোথাও খুলতে পারবেন না। আর এই সংস্থার গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের আধার নাম্বার বা সমতুল্য পরিচয়পত্র জমা দেওয়ার বিধান রয়েছে। শুধু তাই না, 2020 সালে আরেকটি মারাত্মক সংশোধন করা হয়েছে, সেটি হচ্ছে এই যে এফসিআর এর যে রেজিস্ট্রেশন, সরকার ইচ্ছা করলে সাময়িকভাবে সাসপেন্ড করতে পারে কিংবা এই রেজিস্ট্রেশনকে পুরোপুরি বাতিলও করতে পারে। তবে এই এফসিআরএ আইনের উদ্দেশ্য জনস্বার্থ রক্ষা করা যদিও, তবুও এটি নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা ও সমালোচনা আছে। অনেকে মনে করেন যে কঠোর নিয়মের কারণে ছোট ও মাঝারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বিদেশি অনুদান পেতে সমস্যায় পড়ে। তবে এই এফসিআরএ আইন ভারতের একটি গুরুত্বপূর্ণ আইন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে তার ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এটিকে তৈরি করা হয়েছে। সঠিকভাবে এই আইনের বিধান অনুসরণ করলে বিদেশি অনুদান দেশের শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এই আইন প্রয়োগের ক্ষেত্রে এমন ভারসাম্য রাখা উচিত যাতে একদিকে জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকে, অন্যদিকে জনকল্যাণমূলক সংস্থাগুলিও তাদের উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে পরিচালনা করতে পারে।